আইন শৃঙ্খলা বাহিনী ক্যাডারে পরিণত হয়েছে, দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। আমরা এখন শেষ ধাপের আন্দোলনের অগ্রভাগে আছি। বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে নাই, ফ্যাসিস্ট টিকে থাকতে পারে নাই। এই অবৈধ শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আর বেশি দিন টিকে থাকতে পারবে না। নিবন্ধন বাতিলের জন্য জাতীয় সংসদে একটি প্রশ্ন উঠেছে, এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের আপামর জনগণের একটি জনপ্রিয় দল। এই দল জনগণের জন্য রাজনীতি করে, জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করে। আর যে সংসদের কথা বলছেন সেটা হচ্ছে শেখ হাসিনার আমি দামি আর স্বামী একটি সার্কাসের সংসদ। সেই সার্কাসের সংসদ থেকে কোন প্রস্তাব আসলো এবং কোন প্রস্তাব আসলো না তা নিয়ে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিন্দুমাত্র বিচলিত না। এই সার্কাস থেকে, এই সার্কাস সংসদ থেকে যা কিছুই আসুক না কেন সেটা জনগণের পক্ষে না, কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষে না। এটা হচ্ছে আমি দামি স্বামী এবং তাদেরই মদতদাতা, তাদেরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই লিখিত এবং তারই প্রস্তাবিত বক্তব্যে তারা পাঠ করে শুধুমাত্র শোনান। আপনি বলছিলেন যে 93% ভোটার বা জনগণ আপনাদের সমর্থনে আছে, 7% সরকারের পক্ষে, এবং আওয়ামী লীগ নেতারা বলছে জনগণ এবং বহির্বিশ্ব কেউই। আমি প্রতিবন্ধী এবং আমি দামি স্বামী এদের অকথ্য বক্তব্যের কোনো প্রতিবাদ কিংবা কোনো কথা আমি বলতে চাই না, কারণ তাদের কথার উত্তর বাংলাদেশের 93% জনগণ অলরেডি ভোট বর্জনের মাধ্যমে দিয়ে দিয়েছে। আসলে এই ভারতীয় পণ্য বয়কটে আপনাদের সমর্থন আছে কিনা? আজকে ভারত যেভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে একটি দল, একটি ব্যক্তিকে টিকিয়ে রাখার জন্য, এই দল থেকে তো বারবার করে বলছে তাকে টিকিয়ে রাখার জন্য জনগণের বিপক্ষে যে যখন গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এক ব্যক্তি এক দলকে প্রতিষ্ঠিত করতে চায় এবং তাকে ক্ষমতায় রাখার জন্য যেভাবে তারা তাদের কূটনৈতিক বলেন, তাদের ফোর্স বলেন, তাদের সব কিছু যেভাবে দিয়ে আওয়ামী লীগকে টিকে রাখতে চাচ্ছে, সেখানে বাংলাদেশের 93% জনগণ, 95% জনগণ আজকে ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই যে চলে যাওয়াটা এটা কখনো কাঙ্ক্ষিত না, কারণ আমাদেরকে বুঝতে হবে, আমি বারবার করে আমার বক্তব্যে আমি বলেছি বাংলাদেশের সবচেয়ে বন্ধু রাষ্ট্র হচ্ছে ভারত, প্রতিবেশী রাষ্ট্র। আরেকটি রাষ্ট্রের অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র যদি ভুলণ্ঠিত হয়, হুমকির সম্মুখীন হয়, বাংলাদেশের জনগণ যদি সেই অধিকার থেকে বঞ্চিত হয়, তার প্রভাব কিন্তু ভারতেও পড়বে। সেই প্রভাব পড়া শুরু হয়েছে। আপনি গণ অভ্যুত্থান তো থামিয়ে রাখতে পারবেন না। আপনি আমাকে অস্ত্র দিয়ে, আপনি আমাকে মামলা দিয়ে, আপনি আমাকে জেলে ভরে রাখতে পারবেন, কিন্তু 18 কোটি জনগণকে তো আপনি জেলে ভরে রাখতে পারবেন না। 18 কোটি জনগণকে তো আপনি এক দল, এক নেতার সমর্থক বানাই দিতে পারবেন না। 18 কোটি জনগণের স্বাধীন বাংলাদেশকে আপনি আপনার রাষ্ট্রের একটি ভূখণ্ড বানিয়ে দিতে পারবেন না। এই দেশের জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছে, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি। তার জন্য 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছে, স্বাধীন বাংলাদেশ। সেই বাংলাদেশ নিয়ে খেলা করার অধিকার কোনো রাষ্ট্রের যেমন নাই, কোনো ফ্যাসিস্ট সরকারেরও নাই। বিএনপির এক দফার আন্দোলন কোন পথে আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পতনের যে আন্দোলন করছে, সেই আন্দোলনের প্রথম ধাপ আমরা বিজয়ী হয়েছি, কারণ এখানে 100% যদি ভোটার হয়, তার থেকে 93% ভোটার এই দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে গত যে 7 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচন বর্জন করেছে, ভোট প্রদান করেনি, এবং 7% ভোটারের প্রধানমন্ত্রী আজকে সংখ্যালঘু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তো প্রথম ধাপের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা বিজয় হয়েছি। আমরা এখন শেষ ধাপের আন্দোলনের অগ্রভাগে আছি
এবং অতি নিকটে জনগণেরকে সাথে নিয়ে যে জনগণ 7 তারিখে আমাদের আহ্বানে, গণতান্ত্রিককামী রাজনৈতিক দলের আহ্বানে ভোট বর্জন করে নীরব প্রতিবাদ জানিয়েছে, সেই বিপ্লবী জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার পতনের চূড়ান্ত আন্দোলনে আমরা সন্নিকটে পৌঁছে যাব। আবার কয়টা ধাপ পেরিয়ে পার হইলে আপনারা আমরা চূড়ান্ত ধাপেই আছি এবং বিশ্বাস রাখুন, জনগণের পক্ষে বিশ্বাস রাখুন। আপনার কাছে জানতে চাচ্ছি, মিয়ানমারের সৈন্য বাংলাদেশের সীমান্তে দেখা যাচ্ছে, এতে করে বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ার সম্ভাবনা আছে কিনা? পররাষ্ট্রনীতির কারণে আজকে বাংলাদেশের যত ধরনের সমস্যা, কোনো সমস্যার সমাধান কিন্তু বর্তমানে এই অবৈধ সরকার করতে পারে নাই। আসলে তার সে মানে কূটনৈতিক ডিপ্লোমেট একটা চিন্তা ভাবনার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে এক রাষ্ট্রের থেকে আরেক রাষ্ট্রের সমস্যা সমাধানের যে আস্থা, সেই আস্থা বর্তমান কিংবা ম্যান্ডেট বর্তমান সরকারের নাই, যার কারণে নতজানু পররাষ্ট্রনীতির কারণে আজকে সীমান্তে আমাদের সৈন্যরা যেমন হত্যার শিকার হচ্ছে, কাটা তারে ঝুলিয়ে রাখা হচ্ছে। এখানে আমাদের সরকার নিষ্ঠুর এবং কোনো ভূমিকা নাই। তারা এটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মানে বলতে চায়। আসলে যাদের আশ্রয় প্রশ্রয় এবং যাদের অনুকম্পা নিয়ে, যাদের সহযোগিতা নিয়ে আজকে যারা অবৈধ ক্ষমতার আসীন হয়েছে, অবৈধ আওয়ামী লীগ সরকার, তারা এখানে কোনো কথা বলবে না, জনগণের পক্ষে না, রাষ্ট্রের পক্ষে না, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থেও তারা তাদের বলিষ্ঠ ভূমিকা রাখবে না। তাই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল গণতান্ত্রিককামী রাজনৈতিক দলের এবং বাংলাদেশের জনগণের। তো আমরা সেখানে এক প্ল্যাটফর্মে আছি। এই অবৈধ সরকারের পতনের মাধ্যমে জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, এই সকল সমস্যার সমাধান হবে। এটা রিলেটেড একটা প্রশ্ন, সেটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে যুগে যুগে সময়ের সাথে পররাষ্ট্রনীতির একটা পরিবর্তন হয়। বিএনপি যে ক্রেডিটটা সেই সময় নিয়েছে, এখন সেই পররাষ্ট্রনীতি প্রয়োগের সময় নেই। আপনি এই কথাটাকে কীভাবে দেখছেন? পররাষ্ট্রনীতির যে যুগে যুগে যে পরিবর্তন হয়, তার প্রথম সূচনা মানে উন্নয়নের প্রথম সূচনা হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে, এবং বাংলাদেশ আজকে যে অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে, সেই সূচনাও হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। তার হাত দিয়ে প্রাইভেট সেক্টরে গার্মেন্টস সেক্টরগুলো গঠিত হয়েছে, রেমিটেন্স হয়েছে, তার হাত দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠিত হয়েছে। সেই ধারাবাহিকতার মাধ্যমে কিন্তু আজকে বাংলাদেশ এখনও পর্যন্ত তার সুফল বয়ে চলছে। তো আগামী দিনে একটি পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের পক্ষে মানে সঠিক বক্তব্য তুলে ধরে দেশের স্বার্থ এবং দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য যে সরকার দরকার, সেটি একটি জনগণের সরকার দরকার।